তা না হলে তাসিনের নম্বরে কল দিয়ে দেখা যেত কোথায় গিয়েছে। মসি অবশ্য আসার পর শুনেছে কম বেশি নেটওয়ার্ক পাওয়া যায়। রুমের দিকে ফিরে না গিয়ে মসির সামনে এগিয়ে আসে। সামনের একটা জুম ঘরে দুজন দম্পতির দেখা মিলল। মাচার উপরে পা ঝুলিয়ে বসে আছে। দুজনের হাস্যোজ্জ্বল মুখ খানিক দেখেই মনে হচ্ছে ভীষণ সুখী দুজন মানুষ। মসি আরও সামনের দিকে এগিয়ে যায়। পরপর বেশ কয়েকটা জুম ঘর দেখে। অবশ্য রিসর্টে এসে কটেজের বারান্দা থেকে মসি জুম ঘরগুলো দেখেছিল। ভেবেছিল বিকেল হলে এই দিকটায় ঘুরতে আসবে, কিন্তু এক ঘুমে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। মসির মনটাই খারাপ হয়ে গিয়েছে। তার উপর তাসিন কোথায় গিয়েছে বলে যায়নি। মসির সামনে এগোতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। সামনে এগোনোর চেয়ে কটেজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাসিন হয়তো কটেজে ফিরে এসে মসিকে না পেয়ে দুশ্চিন্তা করবে, এইটা ভেবে মসি পেছনে ফিরতেই একদল মানুষের হাসির শব্দ শুনতে পায়। তাহসিনের কণ্ঠস্বর শুনে মসি এবার এগিয়ে যায়। মসি কাছাকাছি যেতেই চৌধুরী বাড়ির সবাইকে দেখে আনন্দে কিছুটা লাফিয়ে ওঠে। চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্য মসিকে দেখা মাত্রই হাস্যোজ্জ্বল মুখ নিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। মসি পাহাড়ে বাড়ির সবাইকে দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়ে। মিষ্টি করে হেসে এগিয়ে গিয়ে মামুনিদের জড়িয়ে ধরে বলে, তোমাদের রেখে এভাবে ঘুরতে এসে একদম শান্তি পাচ্ছিলাম না। তারপর মসি একটা টানা শ্বাস ছেড়ে বলে, এবার কি শান্তি। কতবার তোমাদের ছেলেকে বলছিলাম সবাই একসাথে আসলে কত ভালো হতো। মসি এবার হঠাৎ করে তাহসিনের দিকে সন্দিহান চোখে তাকিয়ে বলে, তাহলে এটাই কি আমার জন্মদিনের উপহার ছিল? তাহসিন একপাশে দাঁড়িয়ে মাথা দোলায়। তাহসিনের ছোট চাচ্চু হেসে বলেন, ঢাকায় ব্যাক করে আরো উপহার আছে মা, এটা তো শুরু মাত্র। এবার তিহান এগিয়ে এসে বলে, এই পরিকল্পনার জন্য গতকাল রাতে আমরা কেউ শুভেচ্ছা জানাতে পারিনি। সন্ধ্যা রাতে সবাই দরজা লক করে বসেছিলাম। পরিকল্পনা কতটা সিরিয়াস ছিল ভাবতে পারছো? মসি এক গাল হেসে বলে, আমি সত্যি ভীষণ অবাক হয়েছি। এমন একটা সারপ্রাইজ বাবু আমি কখনো কল্পনাও করিনি। কতদিনের ইচ্ছে ছিল সবাইকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু সময় সুযোগ করেই উঠতে পারতাম না। ফাইনালি সবাই একসাথে পাহাড়ে, শক্ত স্বপ্ন লাগছে সবটা। মসির খুশি দেখে তাসিনের মনে প্রশান্তির হাওয়া বয়ে যায়। পাশেই তিহান, বিহান, নিশান, মাহিম বারবিকিউয়ের আয়োজন করছে। সাথে আফিয়া, রশনি আর নসীন সাহায্য করছে। তাসিনের ইচ্ছে ছিল একটু পর কটেজে ফিরে গিয়ে মসির চোখ বেঁধে এই জুম ঘরে নিয়ে এসে সারপ্রাইজ দেবে, কিন্তু এই মেয়েটা সারপ্রাইজ নষ্ট করার ওস্তাদ। মসি তাসিনের দিকে তাকিয়ে সন্তুষ্টিজনক হাসি দেয়। তাসিনের পাশে এসে দাঁড়িয়ে চাপা স্বরে বলে, এই সারপ্রাইজটা একটু বেশি সুন্দর ছিল। তাসিন ঠোঁট টিপে হাসে। তাহমিনা চৌধুরীরা খুব উৎফুল্ল মেজাজে গল্প গুজব করছেন। ভোরে উঠে কোন দিকে যাবে, কি করবে সব আলোচনা করে নেয়। হাসানুর চৌধুরীরা ভাইরা মিলে এক জায়গায় বসে পাহাড়ি জীবনযাপন নিয়ে কথা বলছেন। মসি আর তাহসিন বারবিকিউ বানানোর ওখানে গিয়ে বসে আছে। তাহসিনদের থেকে কিছুটা দূরে বারবিকিউ আয়োজন করা হয়েছে। মসি তাহসিনের পাশ ঘেঁষে বসে। গা শিরশির করা বাতাস বইছে। কিছুক্ষণ বসে মসি তাহসিনকে নিয়ে নিজেদের কটেজে যায়। তাহসিন একটা শাল ব্যাগে নিয়েছিল, সেটাই নিতে কটেজের দিকে যাচ্ছে। জুম ঘর থেকে একটু আড়াল হয়ে তাহসিন মসিকে বাহুতে আগলে নেয়। দুজন পায়ে পা মিলিয়ে একে অপরকে আঁকড়ে ধরে কটেজের দিকে যায়। কটেজে ঢুকে মসি শালটা বের করে বাইরে বেরিয়ে আসলো। তাহসিন মসির হাত টেনে ধরে রুমের দরজা লক করে দেয়। মসি ভ্রু উঁচিয়ে শুধায়, কি তাহসিন মসিকে নিয়ে বারান্দায় আসে। নিজের গায়ে শালটা জড়িয়ে নিয়ে মসিকে পেছন থেকে দুই বাহুর বন্ধনে আবদ্ধ করে দেয়। দুজনে একই শালের মধ্যে একে অপরের উষ্ণতায় সুন্দর কিছু মুহূর্ত কাটায়। কটেজের পুরো বারান্দা জুড়ে তাহসিন মসির কোমর জড়িয়ে ধরে পা জোড়া নিজের পায়ের উপরে নিয়ে হেঁটে বেড়ায়। মসির নাকে নাক ঘেঁষে দিয়ে মসির কপালে গাঢ় করে চুমু খায়। মসি তাহসিনের গলা জড়িয়ে ধরে বলে, আমার এই নাকের সাথে এত যুদ্ধ করো কেন? তাহসিন মসির নাকে টুপ করে একটা চুমু দিয়ে বলে, এটা বলা যাবে না, সিক্রেট। মসির চোখ উল্টিয়ে তাহসিনের দিকে তাকায়। তাহসিন মসির কোমর জড়িয়ে নিজের দিকে আরো টেনে নেয়। গভীর দৃষ্টিতে মসির ঠোঁটের দিকে তাকিয়ে বুঝে আসতেই দরজায় নক করার শব্দ পায়। তাহসিনের বিরক্তি মাখা মুখটা দেখে মসি ফিক করে হেসে ফেলে। মসি হেসে বলে, কে আসলো দেখি? তাহসিন বিরক্তি নিয়ে বলে, বলেছিলাম না হানিমুন না ডিস্টার্ব মন, এবার মিলিয়ে নাও।
মৌসি হাসতে হাসতে দরজার দিকে যায়। বিহান ডাকতে এসেছে, বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। মৌসিরা জুম ঘরে গিয়ে বাড়ির সবাই মিলে আড্ডা দিল, রাতের খাবার খেলো। জুম ঘর থেকে সময় কাটিয়ে সবাই ভাগাভাগি করে রিসর্টের কটেজে উঠল। তাসিন সবাইকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে ভোরের দিকে উঠতে বলে। আগামীকাল সারা দিন ঘুরে রাতে আবার ঢাকায় ব্যাক করবে, তাই সবাই দ্রুতই ঘুমাতে গেল। মৌসির ভোরেই ঘুম ভেঙেছে। মৌসি উঠে তাসিনকে ডেকে বারান্দায় গিয়ে দাঁড়ায়। তাসিন হু শব্দ করে আবার ঘুমে তলিয়ে গিয়েছে। তাসিন আগে প্রায়ই পাহাড়ে আসতো, কিন্তু মৌসির খুব একটা আশা হতো না। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসে পাহাড়ি এলাকায় কিছু মুভি শুটিং করেছে, তবে ঘুরে দেখার খুব একটা সময় পেত না। মনে করতো শুটিং শেষ করে অনেক ঘুরবে, তারপর বাড়ি যাবে। কিন্তু শুটিং শেষ করার মুহূর্তে বাড়ি যাওয়ার জন্য ছুটতো, তাই সেইভাবে একাকী পাহাড়ে সময় কাটানো হয়নি। এইবারের সময়টা যেন অন্যরকম এক অনুভূতি দিয়ে ঘেরা। মৌসি ঘাড় বাঁকা করে তাসিনের ঘুমন্ত মুখটা দেখে। ক্ষণিকের মধ্যে আবার শুটিংয়ের কথা মনে পড়ে যায়। কি বলে তাসিনকে ম্যানেজ করবে, কোনো কিছু তার ভাবনায় আসে না। মনে মনে কত কিছু ভাবে, কোনোটাই নিজের কাছে জুতসই লাগে না। এর মধ্যে তাসিন উঠে যায়। মৌসি ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। বাড়ির সবাই একত্র হয়ে সূর্য ওঠা দেখে। আফিয়াকে মিরিঞ্জা ভ্যালিটা ঘুরিয়ে দেখায়। আফিয়ার মনটা ভালো রাখার জন্য মৌসি আলাদা করে আফিয়াকে সময় দেয়। মৌসির শুটিংয়ের হাস্যকর কাহিনীগুলো শেয়ার করে। সব মিলিয়ে খুব সুন্দর সময় কাটায়। তাসিন মৌসিকে নিয়ে নিজের মতো করে একটু ঘোরে। দুজন সুন্দর সময় কাটায়। পরিবারের সাথেও একত্রে পুরো একটা দিন কাটিয়ে সন্ধ্যার আগে আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকায় ফিরেই তিহান তন্নির সাথে দেখা করে। তন্নিকে নিয়ে ঘুরতে বের হয়। তিহানের ইচ্ছে করছিল তন্নিকেও সঙ্গে নিতে, কিন্তু নিজ থেকে সাহস করে উঠে পারছে না, তাই আর তন্নিকে সঙ্গে নেওয়া হয়নি। ঢাকায় ব্যাক করেই হাতে পুরো একদিন সময় পেয়েছে, তাই তন্নিকে নিয়ে বেরিয়ে পড়েছে। গন্তব্য পদ্মা নদী। তন্নির নদীর পাড় ভীষণ পছন্দ, তাই নদীর পাড়ে এসে দাঁড়ায়। তন্নিকে আশেপাশটা ঘুরে দেখায়। নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে। ক্লান্তি ছাড়াই পুরো দিনটা তন্নিকে দেয়। সারা রাত জার্নি করে এসে সকালে 2 ঘন্টার মতো ঘুমিয়ে বাড়ি থেকে বের হয়ে আসে সে। তারপর বাইরে একটু কাজ সেরে তন্নিকে নিয়ে বের হয়। অন্যরকম কিছু মুহূর্ত কাটায়। হাসে, অভিমান করে, মুখ ভার করে, আবার একে অপরকে হাসিয়ে মুহূর্তটা হাস্যজ্জ্বল তৈরি করে নেয়। এইভাবে দুজন পুরো একটা দিন পার করে। লুবনা কাগজপত্রগুলো জমা দিয়ে কিছুক্ষণ হচ্ছে বাড়ি ফিরেছে। বাড়ি ফিরেই লানাফকে কল দেয়। এতক্ষণ ব্যস্ততার জন্য লানাফের সাথে ঠিকভাবে কথা বলতে পারেনি সে। লানাফকে ভিডিও কলে রেখে লুবনা চোখে মুখে পানি দেয়। কত দূর কী হলো সেগুলো জানায়। লানাফের অপেক্ষার পাগলামি ভরা কথাগুলো শুনে মুচকি হাসে। আরও কিছু সময় লাগবে বলে লানাফকে অপেক্ষা করতে বলে। লুবনা দ্রুতই কানাডায় যাবে, কিন্তু লানাফকে বলে সময় লাগবে। লুবনার ইচ্ছে আছে হঠাৎ করে গিয়ে লানাফকে সারপ্রাইজ দিবে, তাই আর আগে থেকে কিছু জানায় না। সব কিছুতেই বলে এখনও একটু সময় লাগবে। লানাফও মনটা খারাপ করে মেনে নেয়। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, অপেক্ষা তো অনেক করেছি, আরও না হয় করি। তোমার জন্য অপেক্ষা করতে তো মন্দ লাগছে না, আমাদের আরও কিছু অপেক্ষা চলুক। লুবনা বুঝতে পারে লানাফের মন খারাপ হচ্ছে, তবু কিছু বলে না। এখনকার এই মন খারাপটুকু কয়দিন পর ভুলিয়ে দিয়ে দ্বিগুণ সুখ দিবে, তাই লানাফের মন খারাপ হতে দেখেও কিছুই বলে না। খুব শীঘ্রই লুবনা তার লানাফের কাছে যাবে। রাত 12টা বেজে 21 মিনিট। তাসিন আর মৌসি ফুটপাত ধরে হাঁটছে। তাসিনের হাতের মুঠোয় মৌসির হাত। দুজন ফুটপাত ধরে হাঁটছে, আর যারা ফুটপাতে শুয়ে আছে তাদের শুকনো খাবার দিচ্ছে। ছোট বাচ্চারা ফুটপাতে খেলা করছে। মৌসি তাদের ডেকে পাশে বসিয়ে নিয়ে কথা বলে। একসাথে ঝালমুড়ি আইসক্রিম খায়। বাচ্চাগুলোর সাথে কিছু সময় কাটায়। তারপর কিছুটা পথ সামনে গিয়ে তাসিন ফুটপাতের ধারে মৌসিকে নিয়ে বসে। দুজনে নিরিবিলিতে বসে রাতের শহর উপভোগ করে। কত শত গল্প করে। সামনের দিনগুলো নিয়ে কিছু পরিকল্পনা করে। যত সম্ভব তাসিনের সামনের মাসে দেশের বাইরে যেতে হবে সেইটা নিয়েও কথা বলে। এই অসহায় মানুষগুলোর জন্য কিছু করার পরিকল্পনা করে। দুজনে একত্রে সুন্দর কিছু স্বপ্ন সাজায়। মৌসি মুগ্ধ চোখে তাসিনের স্বপ্নগুলোর বাস্তবের রূপ নেওয়ার দৃশ্য মনে করে হাসে। তাসিন ভ্রু উঁচিয়ে হাসির কারণ জানতে চাইলে মৌসি মাথা নাড়ায়। তাসিন বসা থেকে উঠে রিকশা নেয়। তারপর নিজের শহরটুকু রিকশা নিয়ে ঘোরে। তাসিনকে পুরোটা কাছ থেকে যতই দেখছে মৌসি ততই মুগ্ধ হচ্ছে। এই মানুষটাকে না পেলে এত সুন্দর সুন্দর অনুভূতি কোথায় পেত সে? মৌসি অপলক দৃষ্টিতেই তাকিয়ে থেকে তাসিনকে দেখছে। তাসিন অনর্গল কথা বলেই যাচ্ছে, আর মৌসি মুগ্ধ হয়ে শুনছে, যেন এই মানুষটার জন্য প্রতিটি ক্ষণে নতুন করে প্রেমে জন্ম নিচ্ছে।
মৌসি নিজের ছেলে মানুষের চিন্তায় নিজেই হেসে ফেলে। সুপুরুষ বুঝি এমনই হয়, শুধু একবার নয় বারবার তার প্রেমে পড়া যায়। একটু রাত করে তাহসিন মৌসিকে নিয়ে বাড়ি ফিরে তাহসিন ওয়াশরুমে যায়। মৌসি ফোনটা রুমে রেখে গিয়েছিল। বাড়ি ফিরে ফোন চেক করে দেখে ডিরেক্টর আজমল সাহেব কল দিয়েছেন, সাথে মেসেজও পাঠিয়ে রেখেছেন। সামনের সপ্তাহে শুটিং শুরু করতে চাচ্ছেন। হাতে বেশি সময় নেই, অনেকটা সময় নষ্ট হয়েছে, দ্রুতই জানাতে বলেছেন। মৌসি রাত আর কিছু জানায় না, মেসেজে বলে দেয় সকালে কল দিয়ে কথা বলবে। পরের দিন তাহসিন বাড়ি থেকে বেরিয়ে গেলে মৌসি হিমেল শিকদারের ফোনে কল দেয়। হিমেল শিকদারকে পুরো বিষয়টা শেয়ার করলে তিনি বলেন, মুভির অর্ধেক শুটিং অলরেডি শেষ। এই মুভিটা নিয়ে ডিরেক্টর, প্রডিউসার সবাই খুব আশাবাদী। সবার কত পরিশ্রম, আর প্রডিউসার সাহেব কয়েক কোটি অলরেডি খরচ করেছেন। এর মাঝামাঝি সময়ে কিভাবে কি করা যায় বলো? তার চেয়ে তাহসিন সাহেবকে একটু বোঝাও না। না হয় আমি কি তাহসিন সাহেবের সাথে কথা বলবো? এটা করলে বিপরীত হতে পারে। আমি কিছু একটা ভেবে ম্যানেজ করার চেষ্টা করছি। ডিরেক্টর সাহেব দ্রুত কাজটা শেষ করতে চাচ্ছেন, সামনে আরও কিছু কাজ আসছে। অনেকটা সময় গিয়েছে, শেষ তো করতেই হবে। আচ্ছা, আমি পরে কল ব্যাক করছি। মৌসি কল কেটে চিন্তিত হয়ে বসে রইল। মাথা ভর্তি চিন্তা ভর করেছে, কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না সে। এইদিকে ডিরেক্টর সাহেব সামনের সপ্তাহে টিকিট করে ফেলেছে। মৌসি পড়েছে বিরাট এক ঝামেলায়। 2টা দিন কেটে গেল, মৌসি তাহসিনের সাথে ওই বিষয়ে কোনো কথাই বলতে পারল না। চিন্তায় মৌসির মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। মৌসি কপালে হাত চেপে সন্ধ্যার পর থেকে রুমে শুয়ে আছে। তাহসিন আজ তাড়াতাড়ি বাড়ি ফিরেছে। মৌসি কিভাবে শুয়ে থাকতে দেখে মৌসির কপালে হাত রাখে, তারপর মৌসিকে শুধায়। শরীর খারাপ লাগছে? মৌসি কপাল থেকে হাত সরিয়ে বলে, মাথাটা হালকা ব্যথা করছে। তাহসিন চিন্তিত হয়ে বলে, কখন থেকে ব্যথা শুরু হয়েছে? গত 2 দিন থেকে। ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। চা করে আনবো? 2 দিন থেকে ব্যথা, আর এখন বলছো চেক আপ করাতে হবে না, তাই না? ঠিক হয়ে যাবে তো, সমস্যা নেই। এখন ছোট করে একটা চেক আপ করে নাও। সামনের মাসে দেশে বাইরে যাব, তখন টেস্ট করবো কিছু। হঠাৎ করে মৌসির মাথায় একটা অদ্ভুত রকমের বুদ্ধি আসে। আগ পিছ না ভেবেই বলে, আব্বুকে খুব মিস করছি। আব্বুর সাথে দেখা করে আসি, আর কানাডা থেকে কিছু টেস্ট করিয়ে নিই। সামনের মাসে যাই তাহলে? আব্বুকে খুব বেশি মিস করছি। আমি তোমাকে বলবো ভাবছিলাম, কিন্তু বলা হচ্ছিল না। আমার খুব আব্বুর কাছে যেতে মন যাচ্ছে। আমার তো মনে হয় সামনে মাস ছাড়া এখন সময় হবে না। আমি এখন যাই, তুমি সামনের মাসে যেও, তারপর তোমার সাথে চলে আসবো না হয়। তুমি এতদিন থাকবে? এত দূরে যাচ্ছি, কয়টা দিন না থাকলে ভালো লাগে নাকি? তাহসিন মুখটা মলিন করে বলে, কিন্তু আমি তো মিস করবো। মনে হয় না তোমাকে ছাড়া থাকতে পারবো। তাহসিনের বলা এই কথাটুকু মৌসির বুক কেঁপে ওঠে। ভীষণ মায়া হয়। তাহসিনের কথার পিঠে কোনো কথা বলতে পারে না। মৌসিকে চুপচাপ থাকতে দেখে তাহসিন বলে, আচ্ছা যেও। কবে টিকিট করব? মৌসি মনটা খারাপ করেই বলে, আব্বু টিকিট করে দেবে। ফুপাকে বলতে হবে না, কার্ড নিয়ে তুমি টিকিট কেটে ফেলো। বরের টাকা খরচ করতে শেখো। এই মুহূর্তে মৌসির সবচেয়ে অসহায় লাগছে। বুকের মধ্যে অসহ্য এক যন্ত্রণা হচ্ছে। তারপরও কিছু করার নেই। কিন্তু মৌসি নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হয়, এটাই তার শেষ সিনেমা। আর কোনো সিনেমাতে চুক্তি করবে না সে। ইন্ডাস্ট্রিতে এটাই তার শেষ যাত্রা। মৌসি খুব করে চাচ্ছে তাহসিনের আড়ালেই যেন এটা ক্লোজ করে ফেলতে পারে। কেননা তাহসিনের জানা নেই মৌসি একটা মুভি অর্ধেক করে ব্রেকে আছে। তাই মৌসি তাহসিনের আড়ালেই বাকি শুটিংটুকু শেষ করে ফিল্মের জগৎ থেকে বিদায় নিবে। মৌসির ইচ্ছে ছিল তাহসিনেরকে পুরোটা শেয়ার করার, কিন্তু পরিস্থিতিটাই ভিন্ন। তাহসিন সেদিন সোজাসুজি মৌসিকে তার ইচ্ছে জানিয়ে দিয়েছিল। তারপর থেকে মৌসি আর সাহস করে উঠতে পারেনি। এইটাই এখন একমাত্র রাস্তা, যেটা দ্বারা সব ঝামেলা থেকে একেবারে মুক্তি পেয়ে যাবে। মৌসি নিরিবিলি একটা সময় দেখে বাবার সাথে কথা বলে সবটা শেয়ার করে। এমনকি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে একেবারে বিদায় নিয়ে নিবে সেটাও বলে। আর এই বিষয়টা বাড়ির সবাইকে জানাতে নিষেধ করে দেয়। মুনতাহা বেগমকেও যেন কিছু না বলে। তিনিও সবটা শুনে প্রশ্রয় দেন। ডিরেক্টর সামনের সপ্তাহে শুরুর দিনেই টিকিট করেছেন। মৌসি বাড়ির সবাইকে বলে সামনের সপ্তাহে বাবার কাছে কানাডায় যাচ্ছে। বাবার কাছে যাবে বলে কেউ আর কোনো প্রশ্ন করে না, সবাই অনুমতি দেয়। তাহসিনের মন খারাপ হলেও তাহসিন বুঝতে দেয় না। মৌসু নিজেকে যথেষ্ট শক্ত রাখে। বুকের মধ্যেখানে বয়ে চলা তোলপাটটা হাসির আড়ালে লুকিয়ে ফেলে। এইভাবেই দিন ঘনিয়ে আসে। আগামীকাল সকালেই মৌসির কানাডার ফ্লাইট।
তাহসিন রাতেই বলে রেখেছে সে এয়ারপোর্টে ছাড়তে যাবে। মসিও সায় দেয়। সারাটা রাত তাহসিনের সাথে গল্প করে কাটায়। সারা রাত তাহসিনকে একটু ঘুমাতে দেয় না। তাহসিনকে বলে পরের দিন সকালে তাকে এয়ারপোর্টে রেখে এসে যেন ঘুমায়। সারা রাত গল্প করতে হবে। তাহসিনও মসিকে বুকে জড়িয়ে গল্প করে রাত পার করে। পরের দিন ভোরের দিকে রওনা দিতে হবে। মসি ওয়াশরুমে গিয়েছে। তাহসিন পকেটে মানিব্যাগ রাখছে। ঠিক সেই সময় হিমেল শিকদারের নম্বর থেকে মসির ফোনে একটা মেসেজ আসে। মৌসি, আমরা সবাই প্রায় এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গিয়েছি। তুমি পারলে ডিরেক্টর সাহেবকে ড্রপ করে নিও। ডিরেক্টর সাহেবের গাড়িতে সমস্যা হয়েছে। তাহসিনের না চাইতেও মেসেজটায় চোখ পড়ে যায়। হঠাৎ করে তার মাথায় আসে গতকাল বিকেলে দেখা হিমেল শিকদারের পোস্টটা এমন ছিল খুব শীঘ্রই শুটিংয়ে ফিরছেন তিনি, আর শুটিং স্পটটাও কানাডায়। তাহসিনের মাথাটা হঠাৎ করে কেমন ফাঁকা ফাঁকা লাগে। ভোরের স্নিগ্ধ আলো এসে পড়ছে রুমে। মসি জানালা খুলে দিয়ে ওয়াশরুমে ঢুকেছে। তাহসিন কাঠিন্য মুখে বিছানায় বসে জানালার বাইরে তাকিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। পকেট থেকে মানিব্যাগ বের করে রাখে। মসির ফোনটা হাতে নিতে গিয়েও নেয় না। ফোনটা স্ক্রিনে আলো নিভে গিয়েছে, কিন্তু তাহসিনের হৃদয়ে জ্বলন্ত এক অগ্নিশিখা জ্বলছে। এক পলকের দেখা মেসেজটা মস্তিষ্কে গেঁথে বুকে তোলপাড় সৃষ্টি করেছে। মসি এমন একটা পরিকল্পনা তার সাথে কিভাবে করতে পারলো? কত কিছু যে তাহসিনের ভাবনায় আসছে। রাগে অভিমানে পুরো শরীর যেন কেঁপে উঠছে তার। এমন একটা নাটক তার সাথে মসি কিভাবে করতে পারলো? তাহসিনের মাথায় কিছু আসছে না। মৌসিকে তাহসিন প্রচণ্ড বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে মৌসি তার সাথে খেলছে। হঠাৎ করে মৌসির উপরে থাকা বিশ্বাস আস্থা সব যেন এক ঝটকায় ফিকে হয়ে আসছে। মৌসি তাকে না জানিয়ে মিথ্যে বলে শুটিংয়ে যাচ্ছে, এটা বিশ্বাস করতেই পারছে না সে। সব কেমন এলোমেলো লাগছে। হাতের কাছে থাকা সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে ইচ্ছে করছে তার। হাত মুষ্টিবদ্ধ করে দেওয়ালে আঘাত করার কথা ভাবতেই মৌসি ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে আসে। মৌসির চোখে পানি। অদ্ভুতভাবে ফুপিয়ে কান্না করছে সে। মৌসির চোখে পানি দেখে একটু আগে দেখা মেসেজের কথা ভুলে গেল তাহসিন। উৎকণ্ঠা হয়ে বসা থেকে উঠে মৌসির কাছে যেতেই মৌসি ঝাঁপিয়ে পড়ে তাহসিনের বুকে। তারপর হাওমা করে কেঁদে বলে, তোমাকে মিথ্যে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি আর এক মুহূর্তে এইভাবে লুকোচুরি করে চলতে পারছি না। কোথাও যেতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি কোথাও যাব না, কোথাও না। ডিরেক্টর সাহেব যা করে করুক, আমি তোমার সাথে মিথ্যে লুকোচুরি করতে পারবো না। তাহসিন মৌসির মুখটা উঁচু করে ব্যাকুল কণ্ঠে বলে, কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। মৌসির নাক টেনে পুরো ঘটনাটা তাহসিনকে বলে। তাহসিন পুরো কাহিনীটা চুপচাপ শোনে। মৌসি পুরোটা বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাহসিনের একটু আগে হওয়ার রাগ অভিমান সব অদৃশ্য হয়ে যায়। 1 বছর আগেও রাগে যেতে মুখে মুখে তর্ক করা মেয়েটার এত পরিবর্তন দেখে তাহসিন ঠোঁট টিপে মনে মনে হাসে। প্রথম দিকে তাহসিনকে না জানিয়ে এত কিছু করে ফেলাটা তাহসিনের মনে আর ক্ষোভের জায়গা পায় না। মৌসির চোখে টলমল পানি দেখে তাহসিন শান্ত হয়ে যায়। একটু আগের ওই ঘটনাটুকু আর মনে রাখে না। তাহসিন মৌসিকে পাশে বসিয়ে নিয়ে বলে, এখন কি করতে চাচ্ছ? আমি কিছু বুঝতে পারছি না। প্রডিউসার অনেক টাকা অলরেডি খরচ করে ফেলেছেন। মুভির কাজ অর্ধেক শেষ। এই সময়ে এসে কি করব বুঝতে পারছি না আমি। আমার কাছে এতগুলো টাকাও নেই যে ক্ষতিপূরণ দিব। মৌসি মুখটা কাচুমাচু করে বসে আছে। মৌসির দিকে তাকিয়ে তাহসিন বলে, সব ক্ষতিপূরণ টাকা দিয়ে হয় না। এই মুভিটা তো প্রমোটও এতদিনে হয়েছে কম বেশি, তাই না? সেটাই তো হয়েছেই। তাহসিন এবার বিছানা থেকে উঠে বলে, তাহলে আর এত চিন্তা ভাবনার দরকার নেই। রেডি হয়ে নাও, দেরি হয়ে যাচ্ছে। কাজটা খুব ভালো করে শেষ করো, আমি পাশে আছি। মৌসি একটা সেকেন্ড সময় না নিয়ে এক ঝাঁপে উঠে তাহসিনকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এই ভুল সিদ্ধান্ত নেওয়ার পর থেকে দম বন্ধ হয়ে আসছিল। একটুও শান্তি পাচ্ছিলাম না। পুরোটা রাত তোমাকে বলতে গিয়েও বলতে পারিনি। ইচ্ছে করছিল তোমাকে জড়িয়ে ধরে কান্না করি। এতটুকু সময়ই নিজেকে সামলাতে ক্লান্ত হয়ে পড়েছি। বাকি দিনগুলো কিভাবে কাটাতাম আমি? ওয়াশরুমে ঢুকে আমার পুরো পৃথিবীটাই মিথ্যে মনে হচ্ছিল। আমার এই জীবনে যদি তোমাকে মিথ্যে বলে কিছু করতে হয়, তেমন জীবন আমি আর চাই না। তাহসিন মৌসির মাথায় হাত রেখে স্বস্তির শ্বাস ছাড়ে। মৌসিকে শান্ত করার জন্য বলে, নাকের পানে যেভাবে টি শার্টে মাখাচ্ছ, এই টি শার্ট পরে এয়ারপোর্টে গেলে মেয়েরা তাকাবে। মৌসি মুখ তুলে তাহসিনের দিকে ভ্রু কুঁচকে তাকায়। তারপর নাক টেনে বলে, খুন করে ফেলবো। আর একটা বার এমন কথা বলে দেখো। তাহসিন মৌসির কোমর জড়িয়ে বলে, যার আমার মিষ্টি একটা বউ আছে, তার কেসব করা সাজে? মৌসি তাহসিনের মাথায় আঙ্গুল চালিয়ে অভিমানী স্বরে বলে, আমি চলে গেলে আমাকে মিস করবা না, তাই না? তুমি শুধু চাও, দেখো
কদিনের মধ্যে হাজির হয়ে যাব। বলছি এত দূরে থাকা সম্ভব নাকি? মসি এবার হাসে। তাসিন মসির নাক টিপে বলে। দেরি হয়ে যাবে না? মসি আলমারি থেকে ড্রেস বের করতে নিয়ে বলে। মন্ত্রীর বউয়ের এইটুকু দেরি তো মেনে নেওয়াই যায়, তাই না মন্ত্রী সাহেব? না ম্যাডাম, মেনে নেওয়া যায় না। সময়জ্ঞানে ভুলে যাওয়া মন্ত্রীর বউয়ের কাজ নয়। দ্রুত রেডি হও। এখনো কিছু সময় আছে। এয়ারপোর্টে বসে থাকার চেয়ে রুমের মধ্যে বসে প্রেম করি। বেশি দুষ্ট হয়ে যাচ্ছ। আমি নিচে গেলাম, দ্রুত এসো। অন্যদিন তো নোট দেওয়া চাও না, আজ পালাতে চাচ্ছ, ব্যাপারটা কি? আচ্ছা তাই? নাও, এবার বসলাম, চেঞ্জ করো। মসি একটা উড়ন্ত চুমু ছেড়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তাসিন স্নিগ্ধ একটা হাসি দিয়ে নিচে আসে। আসার আগে উচ্চস্বরে বলে। 5 মিনিটের মধ্যে নিচে নামবা, তা না হলে ফ্লাইট মিস হয়ে যাবে। মসি 3 মিনিটের মধ্যে নিচে নেমে আসে। সবার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ডিরেক্টর আজমল সাহেবের সঙ্গে যোগাযোগ করে তাকেও সাথে নিয়ে নেয়। যাওয়ার পথে গল্প গুজব করে। মসির ফ্লাইটের পর তাসিন সেখান থেকে সোজা পার্টি অফিসে আসে। ভোরের হাওয়া বৃষ্টি অনুভূতিটা আর একটা বারও তার মনে উদয় হয়নি, বরং আরও নতুন করে কাঁদুনে মসির প্রেমে পড়েছে। তাসিনের মনটা একদিকে ভালো থাকলেও আরেকদিকে ভীষণ খারাপ। অনেক কিছু করার থাকলেও অদৃশ্য এক বাঁধনে তার হাত বাঁধা যেন। আফিয়ার ডিভোর্সটা দ্রুতই হয়ে যাবে। মুন্না ডিভোর্স লেটার পাঠানোর কার্যক্রম শুরু করেছে। শুধু আফিয়ার মুখের দিকে তাকিয়ে তাসিন নিজের মতো করে কোনো অ্যাকশন নিতে পারছে না, কিন্তু মনে মনে তাসিন প্রস্তুত আছে। উচিত শিক্ষা আজ নয় কাল সে দিবেই। তন্ময়ের এক একটা দিন খুব বাজেভাবে যাচ্ছে। কোনো কাজে কর্মে সে স্বস্তি পাচ্ছে না। দম বন্ধ হওয়া অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। এই বিশ্রী অনুভূতিটাই আফিয়ার বিয়ের সময়ে সে ফেস করেছিল। নতুন করে আবার সে বাজে অনুভূতিটা তাকে গ্রাস করেছে। তার ইচ্ছে করছে দৌড়ে দেশে চলে যায়, কিন্তু বাস্তবটা পুরো ভিন্ন। চাইলেও সবকিছু সম্ভব হয় না। এই যে মায়ের অসুখ, বোনের সুপাত্রের হাতে তুলে দেওয়া, তাদের দায়িত্ব নেওয়া, এসব থেকে নিজেকে কিভাবে সরিয়ে নেবে সে? তখনও প্রিয় মানুষটাকে নিজের করে রাখা সম্ভব ছিল না। এখনও প্রিয় মানুষটার সবচেয়ে খারাপ সময়টায় ছুটে গিয়ে তার পাশে দাঁড়ানোর তার দ্বারা সম্ভব হচ্ছে না। এই সময়টায় এসে নিজেকে বড্ড অসহায় লাগছে তার। মাঝে মাঝে নিজেকে অদৃশ্য কিছু গালি দিতেও ভুল করছে না সে। সারা দুঃখ ভরা কপাল তো সব দিকেই দুঃখ। সুখ কি এই জীবনের বোঝা হলো না? বোঝ হওয়ার আগে থেকে বাবাকে হারানো, একটু একটু করে বড় হওয়া, আর মায়ের স্ট্রাগল চোখের সামনে দেখা। এত কষ্টের মাঝে বড় হয়েও শালার প্রেম করতে বলেছিল কে? তন্ময় কথাগুলো মনে মনে আওড়ালো আর শক্ত একটা গাছে নিজের হাতে সজোরে ঘুষি মারল। ব্যথা একটু আর্তনাদ করল না সে। হাতের ব্যথার কাছে হৃদয়ের যন্ত্রণাটা অতি তীব্র। হৃদয়ের ব্যথা ঝাঁপিয়ে হাতের ব্যথাটা আর সুবিধা করতে পারল না। এই যন্ত্রণা বুকে পুষেই আরও কিছুদিন পার হয়ে গেল। কানাডায় আসার 1 সপ্তাহের মধ্যে মসজিদের শুটিং শুরু হয়ে গিয়েছে। টানা শ্যুট চলেছে। আগে টানা শ্যুট পড়লেই মসি কয়েকটা দিন শ্যুট বন্ধ রাখতে বলতো, আর এবার পুরো ভিন্ন একটা সময় কাটাচ্ছে। শ্যুট বন্ধ রাখার কথাই তুলছে না। কাজটা শেষ হলে সে টানা একটা শ্বাস ছাড়বে। মসির প্রত্যেকটা শট খুব পারফেক্ট হয়। আজমল সাহেব শুনেছেন মসির এইটাই শেষ কাজ। পরবর্তীতে আর কোনো কাজ সে করবে না। এটা শোনার পর থেকে তার মন খারাপ। এই সময় এসে মৌসির মতো একজন অভিনেত্রী পাওয়া খুবই মুশকিল। আর মানুষ হিসেবেও মৌসি চমৎকার একজন মানুষ। মৌসির ফ্যাশন সেন্স খুবই ভালো। এত বছরের ডিরেক্টর জীবনে আজমল সাহেব মৌসির মতো অভিনেত্রী খুব কম দেখেছেন, কিন্তু তার কোনো অধিকার নেই মৌসিকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেখে দেওয়ার। মৌসির সিদ্ধান্তকে সম্মান জানাতে আজমল সাহেব মৌসির সিদ্ধান্তে হ্যাঁ মিলিয়েছেন, কিন্তু তার মধ্যেও একটা চিন্তা কাজ করছে। দারুণ একটা স্ক্রিপ্ট পেয়েছে। মিডিয়া জগতে মৌসির যেমন ঝড় তোলা মার্কেট, এমনটা সচরাচর পাওয়া যাবে না। এইটা নিয়েও তিনি চিন্তায় পড়েছেন। এই স্ক্রিপ্টটা নিয়ে মৌসির সাথে কথা বলতেই বসেছিলেন তিনি। মৌসি তখনই তার সিদ্ধান্তটা জানায়। গল্প, আড্ডা, কাজের মধ্যে শুটিং চলছে নিজ গতিতে। তাসিন মৌসির রেগুলার কথাও চলছে। তাসিন বলেছিল কানাডায় যাবে। মৌসি তাসিনের আসার অপেক্ষায় দিন গুনছে। এদিকে তাসিন সময়ই পাচ্ছে না। এইভাবে দিনগুলো কেটে যাচ্ছে। লানাফ অফিস থেকে বাড়ি ফিরছে। ড্রাইভ করতে করতে লুবনার নম্বরে আবার ডায়াল করলো। গতকাল রাত থেকে লুবনার সঙ্গে তার কথা হয়নি। লুবনা অবশ্য আগেই বলে রেখেছিল তার ফোনে সমস্যা হয়েছে, নতুন ফোন কিনতে হবে। কিন্তু হঠাৎ করে গতকাল রাত থেকে লুবনার ফোনে আর কল যায়নি। লানাফ লুবনার মায়ের ফোনে কল দিয়ে জানতে পারলো লুবনার মা বাবা ঢাকার বাইরে গিয়েছেন, আর লুবনার
আর লুৎফর মির্জাকে যখন এই কল দিচ্ছেন তিনি বলছেন বাড়ির বাইরে আছেন, না হয় মসজিদে গেছেন। এইভাবে আর কথা হয়ে ওঠেনি। অফিস থেকে বেরিয়ে কল দেওয়া শুরু করেছে, এখনও কল যায় না। লানাফ বাড়ির কাছাকাছি এসে পড়েছে। লুবনাকে প্রচণ্ড মিসও করছে। তার ইচ্ছে করছে যদি এখনই দৌড়ে চলে যাওয়া যেত। ইস! লানাফ গাড়ি পার্কিং করে ফোন স্ক্রোল করতে করতে বাড়ির ভেতরে ঢুকলো। লক খুলতে গিয়ে দেখলো দরজা আগে থেকেই খোলা। দাদু এসেছে ভেবে লানাফ খুশি মনে ঢুকলো। লানাফ ড্রয়িং রুমে ঢুকেই দেখে লুবনা কালো রঙের একটা শাড়ি পরে ভেজা লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে হাত ভাঁজ করে মিষ্টি করে হেসে লানাফের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। লানাফের বিষয়টা বুঝতে একটু সময় লাগলেও দৌড়ে গিয়ে লুবনাকে শক্ত করে জড়িয়ে ধরতে বেশি সময় লাগলো না। লুবনাকে দু হাতের বন্ধনে আবদ্ধ করে লানাফ পাগলামি শুরু করে দিল। এমনভাবে লুবনাকে দেখবে সে কল্পনাও করেনি। তার খুশি দেখে কি উচ্ছ্বাস এই হাসিতে! লুবনা শুধু ঠোঁট টিপে হাসছে আর লানাফের পাগলামি দেখছে। লানাফ লুবনার কোমর জড়িয়ে ফ্লোর থেকে উঁচু করে ফেলেছে। লুবনা লানাফের দিকে ঝুঁকে এসে লানাফের গলা জড়িয়ে ধরে। লানাফের গালে কপালে ঠোঁটে অসংখ্য চুমু খেলো। তারপর লানাফকে বলে, এবার তো নামাও, পড়ে যাবো তো। লানাফ লুবনাকে ফ্লোরে নামিয়ে দিয়ে আবারও জড়িয়ে ধরে। লুবনাও আবার লানাফকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আগে ফ্রেশ হয়ে খেয়ে নাও, তারপর আদর আহ্লাদ করা যাবে, বুঝেছো? লানাফ মাথায় হাত দিয়ে বলে, ইস, রান্না করা কোনো খাবারই নেই। তুমি কেন যে বলো আসলে না? না, বাবা বলে আসলে এমন সারপ্রাইজ পেতাম না। দাঁড়াও, খাবার অর্ডার করি। লুবনা পিছময় ছড়ানো চুলগুলো হাত খোপা করতে করতে বলে, কিছু অর্ডার করতে হবে না, আমি রান্না করেছি। তুমি শুধু ফ্রেশ হয়ে আসো, আমার খুব খিদে পেয়েছে। আরে, তোমাকে কত ক্লান্ত লাগছে। দ্রুত যাও না। লানাফ 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে ডাইনিংয়ে চলে আসলো। ততক্ষণে লুবনা ডাইনিংয়ে খাবার দিয়েছে। লানাফ নিজের হাতে মেখে লুবনাকে খাওয়াই দিল, সাথে নিজেও খেলো। কতগুলো দিন পর যে সে এমন তৃপ্তি নিয়ে খেলো, মনে মনে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করল। লানাফ লুবনা এখন থেকে নিজেদের সংসার সাজাবে। ছোট্ট একটা ভালোবাসার সংসারও হবে তাদের, যে ভালোবাসায় দেয়ালের দিকে তাকালেও বোঝা যাবে এই সংসারে মায়া আছে, ভালোবাসা আছে, তীব্র টান আছে, আর আর দুজনের খুনসুটিময় ভালোবাসা আছে। চৌধুরী বাড়ির সবাই লিভিং রুমে বসে আছে। রোশনির মা চা বানিয়ে নিয়ে এসে টি টেবিলে রেখে বিস্কুট নিয়ে আসতে গিয়েছেন। এর মধ্যে কলিং বেল বাজার শব্দ শুনে রোশনি উঠে দাঁড়িয়ে দরজা খুলতে গিয়েছে। রোশনি দরজা খুলে দেখে অপরিচিত মানুষ। ওই সময় রোশনির বাবা বাইরে থেকে বাড়ি ফিরলেন। রোশনির বাবা লোকটাকে দেখে পরিচয় জিজ্ঞেস করেন। লোকটা তখন নিজের পরিচয় দিয়ে একটা কাগজ বের করে স্বাক্ষর দিতে বলেন। রোশনির বাবা বিস্তারিত জেনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। রোশনি দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে বলে। সবার শরীর কাঁপছে, সবাই একটু একটু করে এগিয়ে আসে। আফিয়াও প্রথমে নড়ে ওঠে, তারপর নিজেকে ধাতস্থ করে শক্ত হয়ে দাঁড়ায়। টানা একটা শ্বাস ছেড়ে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে দেখে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আহসানুল চৌধুরী বন্ধুর কাছে কল দিয়েছেন। তাহমিনা চৌধুরী মুখে আঁচল চেপে ধরেছেন। সবার মুখ জুড়ে বিষণ্ণতা। আফিয়া এগিয়ে গিয়ে স্বাক্ষর করে লোকটার থেকে কাগজটা নিয়ে দরজার সামনে থেকে চলে আসে। আফিয়া শ্বশুর কল ধরছেন না। আহসানুল চৌধুরী আর চুপচাপ বসে থাকতে পারছেন না। তাসিনের কাছে কল করলেন। আফিয়া বাবাকে শান্ত হতে বলে, কিন্তু আহসানুল চৌধুরী আর শান্ত হতে পারলেন না। চিৎকার করে মুন্নাকে গালি দেন। মুন্নার ডিভোর্স লেটার পাঠানো দেখে আহসানুল চৌধুরী পুরো অন্য রূপ ধারণ করেন। এটা তিনি কোনোভাবেই মানবেন না। তার মেয়ের জীবন এইভাবে তছনছ হয়ে যাবে কোনোভাবেই মানতে পারছেন না তিনি। বন্ধুর সাথে গত পরশু বসেও তিনি কথা বলে এসেছেন, এমন এক পবিত্র বন্ধন এইভাবে শেষ হয়ে যাবে, এটা ভেবেই বন্ধুর সাথে বসে সবকিছু স্বাভাবিক করার কথা ভাবছিলেন। আফিয়ার শ্বশুরই আহসানুল চৌধুরীকে ডেকেছিলেন। হাত জোর করে ক্ষমা চেয়ে দুই বন্ধু মিলে সব ঠিক করে ফেলার আলোচনা করলেন। আফিয়াকে একটু একটু করে শেষ হতে দেখতে পারছিলেন না তিনি। একদিনের মধ্যে সব আবার তছনছ হয়ে গেল। আহসানুল চৌধুরী মাথায় কোনো কাজ করছে না, বুকের ভেতরে তীব্র যন্ত্রণা হচ্ছে।
বাড়ির কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না। তাহমিনা চৌধুরী পুরো স্তব্ধ হয়ে গেছেন। বাড়ির সবার মুখ ভার, কারো মুখে কোনো শব্দ আসছে না। আফিয়া কাগজটা নিয়ে নিজের রুমে চলে গিয়েছে। দরজা বন্ধ করে খামটা পুরোপুরি খুলে দরজায় পিঠ ঠেকিয়ে কাগজটা বুকে জড়িয়ে ধরে মুখে ওড়না চেপে ডুকরে কেঁদে ওঠে সে। ভেতরের এই যন্ত্রণাটা কাউকেই বোঝানোর নয়, তার ভেতরটা চিরে যাচ্ছে যেন। আফিয়া কাঁদতে কাঁদতে দরজা ঘেঁষে ফ্লোরে বসে পড়ে। শরীরে যেন তার আর কোনো শক্তি নেই, পুরো দেহ অসাড় হয়ে আসছে। মুন্নার মুখটা মনে করে আফিয়ার কান্নার বেগ তীব্র থেকে তীব্রতর হয়। আফিয়া কোনোভাবেই নিজেকে সামলাতে পারে না, বুক ভেঙে হাউমাউ করে কেঁদে ওঠে। কিছু সময়ের মধ্যে আফিয়া নিচ থেকে চিৎকার শুনতে পায়। আফিয়া ফ্লোর থেকে উঠে বসতে বসতে রোশনির কান্না ভেজা কণ্ঠস্বর শোনা যায়। আপায়, বড় আব্বু স্ট্রোক করেছে, তুমি তাড়াতাড়ি চলো। আফিয়া ডিভোর্স লেটারটা ফেলে ফ্লোর থেকে উঠে দৌড়ে সিঁড়ি ভেঙে নেমে দেখে আহসানুল চৌধুরী ফ্লোরে লুটিয়ে পড়ে আছেন। আর মেজো চাচা, ছোট চাচা, তিহান সবাই আহসানুল চৌধুরীকে পাজা কোলে করে তুলছে। তখনই তাসিন বাড়ির মধ্যে ঢুকছে। বাবার এই অবস্থা দেখে তাসিন সহ ধরে আহসানুল চৌধুরীকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। টানা 4 দিন হসপিটালে থাকার পর আজ আহসানুল চৌধুরীকে নিয়ে সবাই বাড়ি ফিরছে। প্রথম দিকে যে ক্রাইসিস ছিল এখন অনেকটাই বিপদমুক্ত। সময় মতো হসপিটালে পৌঁছাতে না পারলে বড় কিছু হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এখনও আহসানুল চৌধুরীর মুখের বাম পাশটা বাঁকা হয়ে আছে। ডক্টর বলেছেন পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে। এক ঝটকায় চৌধুরী বাড়ি নিষ্প্রাণ হয়ে উঠল যেন। একের পর এক ঝড়। বাবার এমন অবস্থায় আফিয়া আলাদা করে আর ওই বিষয়টা নিয়ে মন খারাপের সময় পেল না। প্রতিটা মুহূর্ত বাবার জন্য বুক ভার হয়ে রইল। বাবার এমন পরিস্থিতিতে আফিয়া যেন হঠাৎ করে আরো শক্ত হয়ে গেল। চিন্তাভাবনাগুলো পরিবর্তন হতে থাকলো। ভিতরে একটা আলাদা রকম জিদ তৈরি হলো। 4টা দিনের মধ্যে বাবার পাশ থেকে নড়ল না, পুরোটা সময় বাবার পাশে বসে রইল। সবাই বাড়ি গেলেও আফিয়া শান্ত দৃষ্টিতে খুব স্বাভাবিকভাবেই পুরোটা সামলালো আর বাবাকেও সাহস দিল। তাকে নিয়ে এত চিন্তা করতে নিষেধ করলো। মেয়েকে স্বাভাবিক থাকতে দেখে আহসানুল চৌধুরী ধীরে ধীরে কিছুটা সুস্থ হলেন। মৌসি খবরটা পেয়ে তখনই ইমার্জেন্সি টিকিট করে চলে আসছিল। তাসিন আসতে না করে অল্প কিছু দিনের মধ্যে শুটিং শেষ হয়ে যাবে আর ডক্টর ভালো ফিডব্যাক দিয়েছেন। তাসিনের কথা শুনে মৌসির টিকিট কাটাতিল করে দিল, কিন্তু নিজের মনের কাছে প্রচণ্ড খারাপ লাগছিল। আফিয়ার এমন দিন, তার উপর বাড়ির এই পরিস্থিতি, সব মিলে কোনোভাবে যে সে শান্তি পাচ্ছিল না। তাই দুর্ঘটনার পরের দিন তাসিনকে আবার বলে। তাসিন আর না করে না। শুটিং কয়েকদিনের জন্য অফ রেখে রাতের ফ্লাইটে বাংলাদেশে আসে। মৌসি এয়ারপোর্ট থেকে সোজা হসপিটালে যায়। হসপিটালে গিয়ে আফিয়াকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। আফিয়া মৌসির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বোকা মেয়ে, কাঁদছো কেন? বাবা সুস্থ হয়ে যাবে। ডক্টর আঙ্কেল বলেছেন দ্রুত বাবা আমাদের সাথে বাড়ি নিয়ে যাব। তুমি এভাবে কেঁদো না। মৌসি আফিয়াকে জড়িয়ে ধরেই ভাবতে লাগলো, যার বুকে এত ব্যথা সে অন্যজনকে কত সুন্দর করে বুঝিয়ে সান্ত্বনা দিচ্ছে। এই মানুষটার জীবনই এলোমেলো হওয়ার ছিল। আফিয়া হসপিটাল থেকে বাড়ি ফিরে ওয়াশরুমে ঢুকেছে। নিজের রুমে ঢুকে ডিভোর্স লেটারটা আবারও চোখে পড়তেই মনটা গুড়িয়ে যায়। ওয়াশরুমে গিয়ে সময় নিয়ে গোসল করে। শাওয়ার ছেড়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। শরীরের ক্লান্তিটা দূর করতে পারলেও মনের গ্লানিটুকু দূর হয় না। জীবনের হিসাব মিলাতে গিয়েও মুখ থুবড়ে পড়ে। আফিয়া আকপিচ অনেক কিছু ভাবে, নিজেকে অনেকটা সময় দেয়, তারপর একটা সিদ্ধান্তে পৌঁছায়। ওয়াশরুম থেকে বের হয়ে ডিভোর্স লেটারটা নিয়ে সাইন করে দেয়। তারপর তৈরি হয়, ডিভোর্স লেটারটা হ্যান্ডব্যাগে নিয়ে বাড়ি থেকে বের হয়। আধা ঘন্টার মধ্যে আফিয়া মুন্নার অফিসের সামনে পৌঁছে যায়। খামটা মুন্নার অফিসের দারোয়ানের হাতে দিয়ে আফিয়া চলে আসে। সামনের দিকে একটু এগিয়ে এসে গাড়ি ছেড়ে দিয়ে উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলে সামনের রাস্তায়। রমনার এক কোণে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই এরিয়াটুকু একদম কোলাহল মুক্ত। আফিয়া কিছুক্ষণ নিস্তব্ধ দাঁড়িয়ে থাকার পর সেখানে বসে পড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। অঝরে চোখের পানি ঝরে, বুকটা মোচড়ে দিয়ে ওঠে তার। শত স্মৃতি মস্তিষ্কে ঘুরপাক করতে থাকে। আসলে কি তার জীবনটা এমন হওয়ার কথা ছিল? চুপচাপ বসে থেকে ঘন্টাখানেক পার করে দেয়। বিকেল গড়িয়ে আসছে। আফিয়া তবুও চুপচাপ বসে থাকে। এর মাঝে তন্ময় নতুন নম্বরটা থেকে কয়েকবার কল দেয়। আফিয়া তন্ময়ের কল কেটে নতুন নম্বরটা ব্লক করে ফোন ব্যাগে রেখে দেয়। চোখ বেয়ে অঝরে পানি ঝরছে তার। 2 হাতে মুখ ঢেকে মাথাটা নিচু করে বসে আছে। কিছু সময় পর হঠাৎ করে মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে আফিয়া মুখ তুলে তাকায়। পাশে তাসিনকে দেখে ঠোঁট কামড়ে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে।
চোখে পানি ছলছল করছে, কিন্তু এইদিকে ঠোঁট কামড়ে নিজেকে সামলানোর চেষ্টা চালায়। তাসিন আফিয়ার পাশে বসে, তার হাতে গাড়ির চাবিটা আঙ্গুলের ফাঁকে রাখতে রাখতে আফিয়ার দিকে তাকায়। আফিয়া নাক টেনে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তাসিনও একটা তপ্ত শ্বাস ছাড়ে, তারপর দূরে তাকিয়ে বলে, এত কঠিন একটা কাজ যে মেয়ে সাহস নিয়ে একা করতে পারে, তাকে এইভাবে আড়ালে বসে কান্না করা মানায় না। আফিয়া আরও ঠোঁট কামড়ে ফুপিয়ে কেঁদে ওঠে। তাসিন এবার আফিয়ার দিকে ঘুরে বসে বলে, এমন নরম মন নিয়ে একাই এত বড় একটা কাজ কিভাবে করে আসলে? আফিয়ার বুকটা হু হু করে ফেটেও যায়। কোনো রকমে কান্না আটকিয়ে বলে, আমি জানি না ভাইয়া। অন্যায়কারীদের এত সহজে যা চায় তা দিয়ে দিতে হয় না, কিছু অন্তত বোঝাতে হয়। তাকে আর কিছু বোঝানোর দরকার ছিল না ভাইয়া, সে হয়তো তার জায়গায় ঠিক আছে। আমি চাই না জোর করে অধিকার ধরে রাখতে। সে মুক্তি চেয়েছিল, আমি মুক্ত করে দিয়েছি। তাসিন কি বলবে বুঝে উঠতে পারে না। একবার আফিয়ার দিকে তাকায় তো আরেকবার দূর আকাশে চোখ রাখে। কিছু সময় পর তাসিন উঠে দাঁড়ায়, তারপর বলে, বাড়ি চলো। আফিয়া ভাইয়ার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আমি কি ভুল করেছি? তাসিন আবার আফিয়ার পাশে বসে, তারপর আফিয়ার মাথায় হাত রেখে শুধু মাথা নাড়ায়, আশ্বস্ত করে। আফিয়া বুঝতে পারে সে ভুল করেনি, বরং একটা মানুষকে স্বাধীনভাবে বাঁচার পথ দিয়েছে, যে মানুষটা আফিয়ার সাথে না থাকার জন্য হাজার বাহানা করেছে। আফিয়া তাকে চিরজীবনের জন্য মুক্তি দিয়েছে। তাসিন আফিয়াকে নিয়ে সন্ধ্যার আগেই বাসায় চলে আসে। আফিয়া বাড়ির সবাইকে জানিয়ে দেয় মুন্নাদের সাথে বৈবাহিক সম্পর্ক নিয়ে মুন্নার পরিবার বা মুন্নার সাথে আর কিছু নেই, সব শেষ হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে কেউ কিছু ভেবো না, তারা তাদের মতো ভালো থাকুক। কথাগুলো বলে আফিয়া নিজের রুমে চলে যায়। তাহমিনা চৌধুরী মুখে আঁচল চেপে কান্না করলেন। অনেক কিছু বলার ছিল, অনেক কিছু করার ছিল, কিন্তু চৌধুরী বাড়ির কেউই আর কিছু বললেন না। শুধু মনে মনে গর্জে থাকলো তাসিন। আফিয়া যখন সবার সাথে ওই কথাগুলো বলছিল, মৌসি আহসানুল চৌধুরীর সন্ধ্যার ওষুধগুলো দিচ্ছিল, তাই আর সেই বিষয়ে কিছু জানতে পারেনি। কিছুক্ষণ পর নিজের রুমে এসে তাসিনের কাছে শুনল। মৌসি কল্পনাও করেনি সত্যিই ছাড়াছাড়ি হয়ে যাবে। মৌসি ভেবেছিল ঠিক একটা সমাধান হয়ে যাবে, কিন্তু পুরোটাই উল্টো ঘটনা ঘটল। মৌসির মনটাই ভীষণ খারাপ হয়ে গেল। কি বাজে একটা সময়ের মধ্যে যাচ্ছে সবাই। মৌসি নিজের রুম থেকে বেরিয়ে আফিয়ার রুমে গেল। আফিয়া বিছানায় শুয়ে মনোযোগ দিয়ে বই পড়ছে। মৌসি পাশে এসে বসে মৌসিকে দেখে আফিয়া বলে, তুমি এত দূর থেকে ছুটে না আসলেই পারতে, কয়টা দিন পর তো কাজ শেষ করে চলেই আসবা। মৌসি কোনো কথা বলে না, মনে হচ্ছে কিছু বলতে গেলেই সে হাউমাউ করে কেঁদে ফেলবে। আফিয়া বইয়ের পাতা থেকে মুখ তুলে পড়ে, চুপচাপ কেন গো, মন খারাপ? আফিয়া মাথা নাড়ায়, তার মন খারাপ না। মৌসির মাথা নাড়ানো দেখে আফিয়া শোয়া থেকে উঠে বসে, মৌসির মুখোমুখি বসে বলে, আমার জন্য মন খারাপ হচ্ছে তোমার, তাই না? মৌসি মুখে কিছু বলে না, নিচের দিকে চোখ নামিয়ে নেয়। আফিয়া মৌসির হাতটা নাড়তে নাড়তে বলে, যে মানুষটা আমাকে চায় না, মুখের উপরে জোর গলায় বলে আমার থেকে তার মুক্তি চায়, তাকে কিভাবে বেঁধে রাখবো বলো তো? এই সম্পর্ক একদিন শেষ হওয়ারই ছিল, শুধু কয়েকদিন আগে আর পিছে। আমি না হয় তাকে একটু মানসিক শান্তি ফিরিয়ে দিলাম, সে অন্তত ভালো থাকুক, তার ভালোবাসার মানুষকে পাক, নতুন করে ঘর বাঁধুক। আমার কোনো আফসোস নেই জানো তো, বরং যে যাকে চায় তাকে তো পাচ্ছে, এর চেয়ে সুখের কিছু হতে পারে না। প্রথম আঁকড়ে ধরার খুব চেষ্টা করতাম, সম্পর্কটা ঠিক রাখার জন্য মিনতি করতাম, কিন্তু একটা সময় পর নিজের মনেই বুঝেলো কারোর জীবনে জোর করে থাকা যায় না। আল্লাহ যেন মানুষটাকে ভালো রাখে। একটা কথা কি জানো মৌসি, মুন্নার উপরে আমার রাগ অভিমান খুব কিচ্ছু নেই, শুধু নিজের নিয়তির উপরে সামান্য একটু অভিমান আছে। আমি মন থেকে চাই মুন্না ভালো থাকুক। মৌসি অবাক হয়ে আফিয়ার কথাগুলো শুনছিল। আসলে এমনও মানুষ হয়, এমন সহজ করে ভেবেও জীবন কাটায়, এমন স্বচ্ছ মানসিকতা নিয়েও মানুষ চলে, যার ঘর ভাঙলেও নিজের সংসার এলোমেলো হয়ে শেষ হয়ে গেল, ঠকে গেল, তারপরও সে ঠকানো মানুষটার প্রতি কোনো ক্ষোভ অভিমান জমল না, একদম চুপচাপ মুক্তি দিয়ে দিল। আফিয়া অনেক কিছু করতে পারত, তবুও সব সহ্য করে নেওয়ার অসীম ক্ষমতা দেখালো। অবাক করল তার সব পরিচিত মুখদের, সবার মনে মুন্নার প্রতি খুব রাগ জমল, শুধু একমাত্র আফিয়া নির্লিপ্ত থেকে গেল।
মৌসি আফিয়ার রুম থেকে বের হওয়ার পর আফিয়া একটা তপ্ত শ্বাস ছেড়ে বইটা বন্ধ করে পাশে রাখল। তখন তার বইয়ের দিকে চোখ থাকলেও মন পড়েছিল তীব্র এক যন্ত্রণার মধ্যে। এই যন্ত্রণা আর কাউকে কখনো সে দেখাতে চায় না। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত কিছু জিনিস থাকে, আফিয়ার ব্যক্তিগত হিসেবে এই যন্ত্রণাটুকু থাক। এইভাবেই কেটে গেল বেশ কিছুদিন। আফিয়া এখন পড়াশোনা করছে, আহসানুল চৌধুরীও সুস্থ হয়ে উঠেছেন, মৌসিও কানাডায় গিয়ে শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সবাই এখন যার যার মতো ব্যস্ত সময় কাটাচ্ছে। তাসিন ঢাকার বাইরে আছে, তার ব্যস্ততা চলতেই থাকে। ঢাকায় ফিরে শত ব্যস্ততার মধ্যে আফিয়াকে সময় দেয়, বাইরে নিয়ে যায়, পড়াশোনা নিয়েও খুব সাপোর্ট দেয়। রাতে বাড়ি ফিরে আফিয়াকে রান্নাঘরে ডেকে নিয়ে এসে সে এটা সেটা বানিয়ে দিতে বলে। সাথে তাসিনও কাটাকুটি করে দেয়, রশনিকে টেনে নিয়ে আসে। তাসিন যথেষ্ট চেষ্টা করে আফিয়াকে সুন্দর একটা জীবন দেওয়ার। আফিয়া যতই শক্ত হয়ে চলাফেরা করুক না কেন, তার ভিতরে যে সবসময় একটা ঝড় বয়ে চলে সেটা বাড়ির লোকের বুঝতে বাকি থাকে না। তাই সবাই মিলে বাড়িটা সবসময় হই হুল্লোড় করে রাখার চেষ্টা করে। বাড়ি মাতানোর জন্য তোয়া, জুই, বিহান, রশনি তো আছেই, সাথে এখন যুক্ত হয়েছে তাসিন। বাইরের কাজ সামলেও বাড়িতে অনেকটা সময় দেয়। আর তার সাথে দিন গুনে মৌসির ফিরে আসার। মৌসি জানে তাসিনের দেশে অনেক কাজ, এখন তার দেশের বাইরে আসার কোনো রকম সুযোগ নেই। মৌসি আর সপ্তাহ খানেকের মধ্যে শুটিং শেষ হবে। মৌসির খুব আশায় ছিল তাসিন আসবে, কিন্তু যেদিন শুনেছে তাসিনের এখন আসা হবে না, সেদিন থেকে মৌসির মনটা খারাপ। এই মন খারাপ নিয়ে শুটিংয়ের বিরতির সময় বসে মৌসি ফেসবুক স্ক্রোল করছিল। তখনই তন্ময়ের দেওয়া একটা স্টোরি দেখে চেক করলো। স্টোরিটা দেখে মৌসির মনটা আরও খারাপ হয়ে গেল। সিদ্ধান্ত নিল শ্যুট শেষ করে কাল একবার তন্ময়ের ওখানে যাবে। আর তো বেশি দিন সে এখানে নেই, দেশে চলে যাবে। তন্ময়ের সাথে আবার কবে দেখা হবে তার ঠিক নেই। শুটিং সেটে বসে মৌসি ভেবে রাখলো তন্ময়কে না জানিয়ে কাল যাবে। অবশ্য কাল তন্ময়ের অফ ডেও আছে, ভালোই হবে, যেই ভাবা সেই কাজ। পরের দিন খুব সকালে শুটিং ছিল। মৌসি শুটিং শেষ করে সেট থেকে বেরিয়ে সোজা তন্ময়ের বাসায় গেল। মৌসির বাবার কিছু অফিসিয়াল কাজ আছে, তা না হলে মৌসির সাথে তিনিও যেতেন। গত সপ্তাহে মৌসি লানাফদের বাড়িতে গিয়েছিল, সেটের সবার দাওয়াত ছিল। সেদিন সবাই খুব সুন্দর সময় পার করেছে। লানাফ, লুবনা প্রায় মৌসিদের শুটিং সেটের লোকেশন জেনে নিয়ে সেখানে পৌঁছে যায়। লুবনা সময় কাটানোর জন্য কাছাকাছি শুটিং হলে প্রায় প্রতিদিনই চলে আসে। আজ মৌসি যাচ্ছে তন্ময়ের বাসায়, সঙ্গে আর্চাকে নিয়েছে। তন্ময়ের অবশ্য বাসায় থাকারই কথা ছিল, কিন্তু মৌসি গিয়ে তন্ময়কে পেল না। তন্ময়ের এক রুমমেট ছিল, তার কাছ থেকে জানতে পারলো তন্ময় সুপার শপে গিয়েছে, মিনিট 10-এর মধ্যে চলে আসবে। ভেতরে এসে বসতে বলে সে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। তন্ময় বাসা চেঞ্জ করেছে। এই বাসাটা মৌসিদের বাসা থেকে 15 কিলো দূরত্বের। মৌসি ড্রয়িং রুমে এসে বসে, বারবার ঘড়ির দিকে তাকায়। 10 মিনিট পার হয়ে গিয়েছে, আরও 12 মিনিট আগে। আর্চা বসে বসে ফোন টিপছে। মৌসি এবার তন্ময়ের ফোনে কল দিল, কিন্তু দুর্ভাগ্যবশত ফোনটা ড্রয়িং রুমেই বেজে উঠল। তন্ময় বাসাতেই ফোনটা রেখে গিয়েছে। মৌসি বসা থেকে উঠে দাঁড়ায়, বাসাটা ঘুরে দেখে। বাসাটা বেশ গোছালো, রুমগুলো বেশ বড় বড়। মৌসি ঘুরে ঘুরে সব দেখে। মৌসি বাসাটা ঘুরে দেখতে দেখতে একটা রুমের সামনে এসে থমকে দাঁড়িয়ে পড়ে। দরজার বাইরে থেকে দেখে দেয়ালে একটা স্কুল ড্রেস পরুয়া হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে এক কিশোরীর ছবি টাঙানো। কি প্রাণোচ্ছল হাসি সেই মুখটায়। এই হাস্যজ্জ্বল কিশোরীকে চিনতে একটা সেকেন্ডও লাগলো না মৌসির। মৌসি কেমন নির্বাক হয়ে চেয়ে রইল, মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার। এর মধ্যে তন্ময় এসে পড়ে। তন্ময়ের কণ্ঠস্বর শুনে মৌসি ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসে। তন্ময় মৌসিকে দেখে খুশি হয়, তাকে না জানিয়ে আসার জন্য একটু বকাও দেয়। প্রথম দিক থেকেই তন্ময় মৌসিকে ছোট বোনের মতো স্নেহ করে। মৌসির মস্তিষ্কে এখন অন্য কিছু চলছে। তন্ময়ের কথা খুব একটা মাথায় ঢুকছে না তার। তন্ময় কফি বানাতে বানাতে অনর্গল কথা বলে যাচ্ছে। সুপার শপের পাশে একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, তাই আসতে দেরি হলো, এইসব কথাই মৌসিকে বলে। মৌসির কিছুই যেন শুনতে ইচ্ছে করছে না, সোজা শুধাতে ইচ্ছে করছে। আফিয়াপুর ফ্রেমবন্দি ছবি আপনার কাছে কেন তন্ময় ভাই? তন্ময় ভাই কি বলবে তখন? তন্ময় ভাই কি বলবে? মৌসি, তোমার আফিয়া আপুকে ভীষণ ভালোবাসতাম।
মসজিদ আর কিছু ভাবতে পারছে না। তাসিনের বলা কথাগুলো তার মাথায় বিদ্যুৎ বেগে ধরা দিচ্ছে। তন্ময় ভাইয়ের গার্লফ্রেন্ডের নাকি বিয়ে হয়ে গিয়েছিল। সেই গার্লফ্রেন্ডে কি আফিয়া আপু? মৌসির খুব ইচ্ছে করছিল তন্ময়কে কিছু জিজ্ঞেস করতে, কিন্তু কোনো এক অদৃশ্য ভাবনা মৌসিকে জিজ্ঞেস করতে দিল না। মৌসি তন্ময়ের সাথে দেখা করে গল্পগুজব করে বাসায় আসার জন্য উঠছিল। তন্ময় তখন বলে, তাসিনের কাছে শুনেছিলাম তোমার কিছুদিনের মধ্যে শুট শেষ হয়ে যাবে, দ্রুতই দেশে ফিরবা। তাই তন্নির জন্য কিছু কেনাকাটা করছিলাম। আমার তো এখন দেশে যাওয়া দেরি আছে, তাই ওর জন্য কিছু জিনিস পাঠাতাম। 2-1 দিনের মধ্যে তোমার ওখানে যেতাম। তুমি আসলে ভালোই হতো। ভাই আপনি ভালো আছেন? মৌসির গলার স্বর কেমন করুণ শোনালো। তন্ময়ও করুণ দৃষ্টিতে তাকায়। মুহূর্তে আবার মুখে হাসি ঝুলিয়ে বলে, আলহামদুলিল্লাহ আছি বোন, আল্লাহ ভালোই রেখেছেন। কিছুক্ষণ থেমে বলে, আর হ্যাঁ, তোমার আর তাসিনের জন্য একটা উপহার আছে। যখন তোমাদের বিয়ে হয় তখন তোমার এই ভাইটার হাত খালি ছিল। আল্লাহর রহমতে এখন ভালো আছি। আর তোমাদের বাড়ির সবার জন্য টুকটাক জিনিস নিয়েছি, নাম লেখা আছে সবার। তুমি একটু কষ্ট করে দিয়ে দিও। আর হ্যাঁ, আফিয়ার বিয়ের সময়ও তেমন কিছু দিতে পারিনি। তন্ময় একটা বড়সড় প্যাকেট দেখিয়ে বলে, এটা আফিয়াকে দিয়ে দিও। মৌসি নিচু স্বরে কিছু বলতে গিয়েও থেমে যায়। জিনিসগুলো নিয়ে তন্ময়ের থেকে বিদায় নিয়ে চলে আসে। মৌসি ফিরে এসে তাসিনকে কল করে, কিন্তু তাসিনের ফোন বন্ধ পায়। মৌসি ফ্রেশ হয়ে রুমে এসে শুয়ে। হঠাৎ করে মাথাটা ধরেছে তার, মনটা বিষণ্ণ হয়ে আছে। এই সময় তাসিনকে সে সবচেয়ে বেশি মিস করছে। জীবনের এই ভাঙা গোড়া খেলায় মনটা খারাপ হয়ে আছে তার। আফিয়া আর তন্ময়ের বিষয়টা কোনোভাবেই ভুলতে পারছে না। মন খারাপ নিয়ে চোখ বন্ধ করে রইল সে। এর মধ্যে কখন যে চোখ জোড়ায় ঘুম নেমে এসেছে বুঝতে পারেনি। মোষের ঘুম ভাঙে একজোড়া শক্ত হাতে জড়িয়ে ধরা মানুষের স্পর্শে। মানুষটা মোষেকে 2 হাতে শক্ত করে পেঁচিয়ে ধরেছে। মোষে ঘুমের মধ্যে মানুষটাকে জাপটে ধরে আবার গভীর ঘুমে তলিয়ে যায়। তাসিন মোষের কপালে ঠোঁটজোড়া স্পর্শ করতে মোষে এবার নড়ে চড়ে ওঠে। পিটপিট করে চোখের পাতা খুলতে আনন্দে আত্মহারা হয়ে যায়। স্বপ্ন ভেবে চোখ কচলায়। নিজের জায়গা থেকে কিছুটা সরে আসে, ডাগা করে তাকায়। তাসিন মিটমিট করে হাসে। স্বপ্ন না বাস্তবেই তাসিন তাকে জড়িয়ে আছে বুঝতে পেরেই মৌসি তাসিনের আরও কাছে গিয়ে বুকে ঝাঁপিয়ে পড়ে। দুজন দুজনকে শক্ত হাতে আলিঙ্গন করে। এই সময় এইভাবে তাসিনকে পাবে মৌসি কল্পনাও করেনি। তাসিন 2 দিন আগেও বলেছে সে খুব ব্যস্ত, তার মানে মৌসিকেও সারপ্রাইজ দিতে চেয়েছিল। মৌসির আনন্দে লাফাতে ইচ্ছে করছে, কিন্তু লাফানোর চেয়ে তাসিনের বুকেই বেশি শান্তি অনুভব করছে এই মুহূর্তে। তাই অনেকক্ষণ এইভাবেই তাসিনের বুকে রইল। রাত বাড়ছে। তাসিন আর মৌসি গায়ে কম্বল জড়িয়ে বসে বসে কফি পান করছে আর বাড়ির গল্প করছে। গল্পের মাঝে একটা সময় মৌসি কফিতে চুমুক দিয়ে বলে, আচ্ছা তুমি কি তন্ময় ভাইয়ের গার্লফ্রেন্ডকে চেনো? তন্ময়ের গার্লফ্রেন্ড নাই তো, ও এখন একাই আছে। আগে তো ছিল, ওইটাই জানতে চাইছি। ও আচ্ছা, ছিল, এটা জানতাম না, কিন্তু কখনো দেখিনি। তোমার বেস্ট ফ্রেন্ডের গার্লফ্রেন্ডকে দেখোনি, এটা কি করে সম্ভব? যখনই বলতাম শালা এড়িয়ে যেত, তাই আমিও আর জোর করিনি। পড়াশোনার ব্রেকআপ হয়ে গেছে, মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তোমাকে আড়াল করতো কেন? কি জানি, আমি এতটা ভেবে দেখিনি। সময় হলেও নিজে দেখাবে, তাই জোর করিনি কখনো। কিন্তু তার আগেই দুজন দুদিকে। মৌসি একটা দীর্ঘশ্বাস ছাড়ে। তাসিন কফিতে চুমুক দিয়ে বলে, তুমি কিছু অনুসন্ধান করলে নাকি? মৌসি ভ্রু উঁচিয়ে শুধায়, আমি কিভাবে অনুসন্ধান করব? সিআইডি আর তোমার মাঝে পার্থক্য তো দেখি না, তাই আর কি। সে হঠাৎ করেই বলে ফেলে, তন্ময় ভাইয়া আফিয়া আপুকে ভালোবাসতো। তাসিন কফিতে চুমুক দিতে গিয়েও কাপ নামিয়ে নেয়। মৌসির দিকে সন্দিহান দৃষ্টিতে তাকায়, তারপর অবাক হয়ে বলে, তোমাকে কে বললো? মৌসি যতটা দেখেছে আর বুঝেছে সবটাই তাসিনের সাথে শেয়ার করে। তাসিন এবার প্রথম থেকে ভাবে, আর তন্ময়ের একটু একটু করে দূরে থাকাটা মিলাতে থাকে। আফিয়ার বিয়ের পর থেকে একটা দিনও তাদের বাড়িতে তন্ময় যায়নি। এমনকি যেখানে আফিয়ার বিয়ের আগে থেকে তাসিনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা, সেখানে তন্ময়কে ধরেই পাওয়া যায়নি। বিয়ের দিন খুব অল্প সময়ের জন্য একটু এসে জ্ঞান হারিয়েছিল। তাসিনের আর বুঝতে বাকি রইল না। নিজের ওপরে প্রচণ্ড রাগ হলো তার। নিজেকে গর্ধব বলে অস্পষ্ট স্বরে গালি দিল। কতটা গর্ধব হলে সবচেয়ে কাছের দুটো মানুষের মন বুঝলো না।
নিজের উপরে যতটা রাগ হলো ঠিক ততটা রাগ তন্ময়ের উপরেও হলো। একটা সপ্তাহ তাসিন কানাডায় রইল, কিন্তু একটা দিনও তন্ময়ের সাথে দেখা করতে গেল না। শেষ পর্যন্ত তন্ময় একটু সময় বের করে তাসিনের কাছে ছুটে এলো। ভেবেছিল খুব রাগ দেখাবে, কিন্তু বন্ধুর সামনে এসেই দাঁত বের করে হেসে ফেলল। তবে তাসিনের মুখে হাসি আসলো না। তন্ময়ের উপর রাগ হলেও তন্ময়কে মুখ ফুটে কিছুই বলল না। কেন জানে না, তন্ময়ের দিকে তাকিয়ে তাসিনের অদ্ভুত রকমের মায়া হলো। শুধু বলল, কাজটা ঠিক করিস নি। আমাকে সত্যিকারের বন্ধু ভাবলে তুই অন্তত এমন একটা কাজ করতে পারতিস না। তন্ময় না বুঝে হেসে বলে, এই শালা আমি আবার কি করলাম? শালাটা তো আজীবনও বানাতে পারতি না। যেটা পারতি বউয়ের ভাই বানাতে, সেটাও পারলি না। তন্ময়ের হাসি মুখটা ম্লান হয়ে গেল। মুখ ফুটে এই কথার জবাব দিতে পারল না। তাসিন ও আর ঘাটালো না। তন্ময় যতক্ষণ বিষয়টা লুকিয়ে গিয়েছে, এই সময়ে এসে আর ঘাটাঘাটি করার দরকার মনে করল না। দুই বন্ধু কাছাকাছি লেকের পাড়ে গিয়ে বসলো। তাসিনের উদ্যোগগুলোও শুনল। তন্ময়ও 2-1 বছরের মধ্যে দেশে চলে আসবে, দেশেই কিছু করবে। এইসব বিষয় নিয়ে দুই বন্ধুর মাঝে কথোপকথন চলল। রাতে তাসিনদের লানাফের বাড়িতে দাওয়াত ছিল। তন্ময় সহ তাসিন, মসি লানাফদের বাড়িতেই গেল। সেখানেও সুন্দর একটা সময় কাটালো। সেদিন হাসি আড্ডায় আনন্দময় একটা সন্ধ্যা কেটে গেল। মৌসির শুটিং শেষ হতেই মৌসিকে নিয়ে তাসিন দেশে ফিরে আসে। মসির ফিরে আসায় বাড়িতে উৎসব লেগে গিয়েছে। টেবিল ভর্তি নানা রকম পদের রান্না, উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয়েছে। বাড়ির সবাই একসাথে খেতে বসেছে। টেবিলে সবার একসাথে জায়গা হবে না বলে ফ্লোরে খাওয়ার জায়গা করে সবাই একসাথে খেতে বসেছে। নিশার, নওশিন, মৌসির মা, চাচি, ফুপি সবাই একসাথে বসেছে। খাওয়া শেষে তিহান পানের ব্যবস্থাও করেছে। এইটা দেখে সবাই একসাথে আহ শান্তি বলে উঠেছে। তোয়া, জুই আগে থেকে পান নেওয়ার জন্য হাত বাড়িয়ে রেখেছে। আফিয়া পানের মধ্যে অল্প একটু সুপারি দিয়ে তোয়া আর জুইয়ের মুখে দিয়েছে। বাচ্চা দুটো পান মুখে দিয়ে নাক মুখ সিটকায়। এইটা দেখে আফিয়া হেসে ফেলে। মৌসি রাতের খাবার খেয়ে লাগেজ খুলে বাড়ির সবার জন্য নিয়ে আসা জিনিসগুলো বের করে দিল। সবাইকে দেওয়া শেষ হলে তন্ময়ের দেওয়া জিনিসগুলো সবাইকে একে একে দিয়ে দিল। শুধু আফিয়ারটা নিজের কাছে রেখে দিল। এইটা পরে আফিয়াকে দিবে। আফিয়া এখন নিজের রুমে আছে, সামনে তার পরীক্ষা আছে, তাই এখন আর নিচে আসেনি। মৌসি সবাইকে জিনিসগুলো দিয়ে উপরে চলে আসে। তারপর ঘুমানোর আগে আফিয়ার রুমে আসে। আফিয়া তখনও বইয়ে মুখ গুজে আছে। মৌসিকে আসতে দেখে পড়ার টেবিল ছেড়ে বিছানায় এসে বসে, আর সাথে মৌসিকেও বসতে বলে। মৌসি আফিয়ার দিকে উপহারের বক্সটা এগিয়ে দিয়ে বলে, তন্ময় ভাইয়া দিয়েছে। আফিয়া অদ্ভুতভাবে একবার বক্সটার দিকে তাকায় তো আরেকবার মৌসির দিকে। হঠাৎ করে যেন তার মুখে কোনো কথা আসে না, নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে শুধু। আফিয়া মলিন মুখেই মৌসির কাছ থেকে বক্সটা নেয়। তারপর গুমট পরিবেশটা স্বাভাবিক করার জন্য আফিয়া নিজেই স্বাভাবিক হয়। মুখে মেখে হাসি ঝুলিয়ে বক্সটা বেড সাইডে রেখে দেয়। মৌসি টুকটাক কথা বলে নিজের রুমে চলে আসে। এসে দেখে তাসিন ল্যাপটপ নিয়ে বসেছে। মৌসিকে দেখে ল্যাপটপ থেকে চোখ তুলে মৌসির দিকে একবার তাকিয়ে আবার ল্যাপটপে মনোযোগ। মিনিট 2-এর মধ্যে ল্যাপটপের কাজ শেষ করে ল্যাপটপ রেখে দেয়। ততক্ষণে মৌসি হাত মুখ ধুয়ে আয়নার সামনে এসে দাঁড়িয়েছে। হাত মুখ মুছে নিয়ে চুলে বিনুনি করবে বলে চুলগুলো আঁচড়ায়। আঁচড়ানো শেষ করে চুলগুলো 3 ভাগ করতেই তাসিন পেছনে দাঁড়িয়ে মৌসির চুলগুলো নিজের হাতের মধ্যে নিয়ে বিনুনি গাঁথা শুরু করে। মৌসি মুচকি হেসে শুধায়, তোমার কাজ শেষ? তুমি চলে এসছো বলেই শেষ হয়ে গিয়েছে, নাচটা এখনো চলতো। মৌসি মস্করা করে বলে, তাহলে আবার যাই, আর একটু গল্প করে আসি। তাসিন মৌসির দিকে হাত বাড়িয়ে রাবারটা নিয়ে চুলের আগায় আটকে দিয়ে 2 হাতে মৌসির কোমর জড়িয়ে ধরে বলে, হুম, আরে 1 সেকেন্ডের জন্য বের হওয়া যাবে না। মৌসি তাসিনের বুকে পিঠ ঠেকিয়ে পুরো ভর দিয়ে দাঁড়িয়ে বলে, তুমি ততক্ষণে বাকি কাজটুকু শেষ করে নাও। তাসিন মৌসির কাঁধে থুতনি গুজে দিয়ে বলে, এই বাঁধন সকালের আগে আর আলগা হচ্ছে না। কোথায় যাওয়ার হলে এইভাবে চলো। মৌসি মিটমিট করে হাসে। হাসি থামিয়ে তাসিনের দিকে ফিরে তাসিনকে জড়িয়ে ধরে। তাসিনের বুকে মুখ গুজে বলে, এই যে আমিও ধরলাম আর ছাড়ছি না। তাসিন মৌসিকে বুকে জড়িয়েই পুরো ঘরময় পায়চারি করে। পায়চারি করার মাঝে বারবার মৌসির কপাল ঠোঁট স্পর্শ করে। কপালে মাথার অসংখ্য চুমুতে ভরিয়ে দেয়। মৌসি এক হাতে তাসিনের গলা জড়িয়ে ধরে, আরেক হাতে তাসিনের এক হাত ধরে মাথা দুলায়। তাসিনও এক হাতে মৌসির কোমর জড়িয়ে আরেক হাতে মৌসির হাতটা শক্ত করে ধরে। গল্পের এক পর্যায়ে তাসিন বলে, তোমার নেক্সট মুভির লোকেশন কোথায়?
মৌসি তাসিনের গলাটা আরেকটু জড়িয়ে নিয়ে তাসিনের চোখে চোখ রেখে বলে, মন্ত্রী সাহেবের রুমে। তাসিন ভ্রু কুচকে বলে, মানে হচ্ছে আপনার বউ আর ইন্ডাস্ট্রিতে নেই, সে পুরোপুরি সিনেমা জগৎ থেকে অবসর নিয়েছে। তাসিন বড্ড অবাক হলো। অবাক হয়েই শুধালো, কি হয়েছে? কেউ কিছু বলেছে? কই না তো। তাহলে এই সিদ্ধান্ত বিয়ের পরপরই নিয়েছিলাম, আর কোনো মুভিতে চুক্তিবদ্ধ হইনি আমি। আর তোমার অপছন্দের কোনো কাজও করছি না, অনেক করেছি। তাসিন ঝড়ের বেগে মৌসিকে শক্ত করে জড়িয়ে ধরে। কতটা সময় যে এইভাবে গিয়েছে দুজনের কেউই জানে না। তাসিনের ভেতরে অন্যরকম এক অনুভূতির ছোঁয়া, সুখ সুখ এক অনুভূতি, অন্যরকম শান্তিময় এক ভালো লাগায় বুকে শান্তি অনুভব করছে। মৌসি নিজেও বুঝতে পারছে তাসিন কতটা খুশি হয়েছে। তাসিনের খুশি অনুভব করে মৌসিও শান্তি পেল। হাসি, আনন্দ, মন খারাপ, ভালো লাগা সব কিছুর মিশ্রণে কেটে যায় 2টা বছর। এই 2 বছরে চৌধুরী বাড়িতে অনেক পরিবর্তন এসেছে। আফিয়ার। মেয়েটা এখন শক্ত হয়েছে, বিসিএসএ প্রিলিতে টিকেছে, এখন লিখিত পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে। আফিয়ার এমন সাফল্যে বাড়ির সবাই ভীষণ আনন্দিত। আফিয়া বাড়ির সবার কাছ থেকে মেন্টালি সাপোর্ট পায়। এই সাপোর্টটুকু তার ভীষণ প্রয়োজন ছিল। চারপাশে এত এত সাপোর্টিভ মানুষ থাকলে সাফল্য না এসে যাবে কোথায়? খারাপ সময় নিয়ে পড়ে থেকে নিঃশেষ হওয়ার থেকে নিজেকে নিয়ে সামনে এগোনোটাই শ্রেয় মনে করে আফিয়া। সেই ভাবনা থেকে ছুটে চলেছে সাফল্যের প্রান্তে। মিশান আর রশনির সামনে মাসে বিয়ে। মিশান সামনের সপ্তাহে দেশে আসছে। এই 2 বছরে মিশান আর রশনির ভালোবাসাও পূর্ণতা পেয়েছে। মিশানের মা নিজে থেকে রশনিকে মিশানের বউ করতে চায় বলে মৌসির মাকে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। মৌসির মা আশ্বাস দিলেই তিনি মিশানকে বলেন, একটা মেয়ে দেখেছি, বিয়ে দিব। মিশান সবটা শুনে অসংখ্যবার শুকরিয়া আদায় করেছে। মিশান তো ভেবেছিল তাদের এই সম্পর্কে অনেক ঝড় আসবে, অনেক বাধা আসবে, সব অতিক্রম করে শক্ত হয়ে থাকতে হবে দুজনকে। কত রকম ভাবনা তার মাথায় আসতো, আর আজ এইভাবে ধরা দিল। মিশান তো প্রথমে আনন্দ ধরে রাখতে না পেরে মায়ের কলি কেটে দেয়, উচ্ছ্বাসে কথা হারিয়ে ফেলে। কিছুটা সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে মায়ের সঙ্গে কথা বলে ওই বাড়িতে কথা বলতে বলে। মিশানের মা মৌসির মাকে দিয়ে ওই বাড়িতে জানানোর পর সবাই একটু প্রথম দিকে না হুঁ করলেও পরবর্তীতে তাসিনের জন্য সবাই সাই দিয়ে দেয়। মিশানকে চৌধুরী বাড়ির সবাই পছন্দ, কিন্তু ঘরে ঘরে বেশি আত্মীয় হয়ে যাচ্ছে বলে সবাই একটু ভাবনায় পড়েছিল। একমাত্র তাসিন, মৌসি আর আফিয়াই জানতো ওদের সম্পর্কের কথা, তাই যেটুকু না হুঁ ছিল সেটুকু তাসিন একেবারে হ্যাঁতে পরিণত করে দিয়েছে। মিশানের মা এসে রশনির হাতে এঙ্গেজমেন্টের রিংও পরিয়ে দিয়ে গেছেন। মোটামুটি সবই ঠিকঠাক, শুধু মিশান আসার অপেক্ষা। এর মধ্যে তিহানও বিয়ে করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু তন্নির মা আবার অসুস্থ হয়ে যাওয়াতে তন্নি এখন না করে দেয়। তাই তিহানও বাড়িতে এগোচ্ছে টক মিষ্টি সুন্দর একটা মিষ্টি সম্পর্ক, যে সম্পর্কে দুটি মানুষই কমফোর্ট ফিল করে, একে অপরের ভরসা হয়ে মানসিক শান্তি দেয়। তন্নির মা অবশ্য অনেক আগেই টের পেয়েছে, তাই সরাসরি না বলে তন্নিকে বলেন। তন্নি তখন কপট রাগ নিয়ে বলে, তোমাকে চিন্তামুক্ত করতে গিয়ে নিজেই চিন্তায় পড়তে পারবো না মা। তন্নির মা অবাক হয়ে বলেন, তোমার মেয়েকে কি বিয়ে করে এখানে ফেলে রাখবে? তোমাকে এখানে একা রেখে গেলে আমার চিন্তা হবে না? তোমার ছেলেকে বিয়ে দাও, ঘরে ভাবি আসুক, তোমাকে ভাবির দায়িত্বে দিয়ে আমার যেখানে যাওয়ার যাব। তন্নির মা তখন ভাবনায় পড়েন। এই কথার উত্তর খুঁজে আর তিনি পান না। এইদিকে তন্ময়ও নিজের বিয়ের কথা বলে না, বোনটা বড় হচ্ছে সেটা নিয়েও এখনও কিছু বলে না। ছেলেটা যে কি করছে? তন্নির মায়ের ভাবনার মাঝে তন্ময় কল দেয়। তন্নির মা ফোন রিসিভ করে হ্যালো বলে, আর তন্নি রান্নাঘরের দিকে যায়। তিহান আজ খিচুড়ি খেতে চেয়েছে, সেটাই রান্না করবে এখন। তন্ময় খবর পেয়েছে আফিয়া প্রিলিমিনারিতে টিকেছে। আফিয়া বরাবরই মেধাবী ছাত্রী আর প্রচুর পরিশ্রম করতে পারে। এই পরিশ্রমই তাকে একদিন অনেক দূরে নিয়ে যাবে। তন্ময় নতুন করে আর নতুন কোনো নম্বর থেকে আফিয়াকে কল করেনি। আফিয়াকে নিজের মতো করে থাকতে দিয়েছে, আর দূর থেকে মানানো সম্ভব হয়ে ওঠে না। আফিয়ার কথা তাকে তন্ময় দয়া দেখাতে চায়, কিন্তু তন্ময় তো জানে আফিয়ার জন্য তার ভেতরে কতটা জায়গা।
তারপরও বোঝাতে গিয়ে ব্যর্থ হয় সে। তাই যা করার একেবারে দেশে গিয়েই করবে সে। সেই আশায় দিন গুনে আছে আর আফিয়ার সফলতার আনন্দিত হচ্ছে। লুবনা গত মাসে দেশে এসে বেরিয়ে গিয়েছে। লুবনাদের ফুটফুটে একটা পুত্র সন্তান হয়েছে। লানা ফেরে জীবন এখন খুশিতে ভরপুর। লুবনা তার জীবনের সুখ হয়ে এসেছিল আর সুখ থেকেই শান্তি দিয়েছে। জীবনের স্বাদ বুঝিয়েছে, জীবনের মানে বুঝিয়েছে আর প্রচণ্ড ভালোবেসে আঁকড়ে ধরেছে। এই সম্পর্কে ঝড়ঝাপটা এসেছিল বলেই হয়তো সব এত সুন্দর। এত ভালো লাগায় বিষণ্ণতার মধ্য দুপুরগুলো মিষ্টি মনে হয়। এই ছেলে নিয়েই লুবনার একা নাজেহাল অবস্থা। লানাফ অফিস টাইম বাদে যথেষ্ট লুবনাকে হেল্প করে, লুবনার যাবতীয় কাজ এগিয়ে দেয়। তারপরেও লুবনা পেরে ওঠে না। গড়িমসি করেই দিন পার হয়ে রাত নামছে। আর এই সারাদিনে নাজেহাল অবস্থায় লানাফ অফিস থেকে এসে নিমিষেই সারিয়ে তুলছে। এইভাবেই দিন ফুরিয়ে রাত নামে আর দুজনের ভালোবাসা মাত্রাতিরিক্তভাবে জোরালো বন্ধনে আবদ্ধ হয়। তাসিন পার্টি অফিস থেকে মাত্র বাড়ি ফিরেছে। এর মধ্যে খবর আসছে মোজাম্মেল হক বড়সড় একটা ঝামেলা বাঁধিয়েছেন। চিন্তিত অবস্থায় তাসিন আবার বেরিয়ে পড়ে। তাসিন ভেবেছিল কিছুটা সময় বাড়িতে কাটাবে, বিকেলে একটা মিটিং আছে, ওখানে যাওয়ার আগে একটু বিশ্রাম নিয়ে যাবে। কিন্তু সম্ভব হলো না, ছুটতে হলো আবার। এই ছোটোছুটি আর থামবে না। মসি মাঝে মাঝে বলে, এত ছোট না তো। তখন তাসিন উত্তর দেয়, যতদিন ছুটবা ততদিনই জীবনটা উপভোগ করতে পারবা। যেদিন ছুটে চলে শেষ হয়ে যাবে সেদিন জীবনও ফুরিয়ে যাবে। তাই ছুটতে হবে, থামা যাবে না। কথা তো গোছানোই থাকে। তাসিন মৃদু হেসে বলে, কথা গোছানো না থাকলে বউ পাঠাবো কিভাবে? আজকাল বউ পটাতে হয়। তাসিন পাঞ্জাবির হাতা গোছাতে গোছাতে বলে,